অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একেবারে শ্বাসরোধ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখন ইরানকে দেয়া হচ্ছে। কেউ পক্ষে বিশ্লেষণ করছেন যে এতে ইরান নত হয়ে যাবে, আমেরিকাকে এসে বলবে হ্যাঁ বলো তোমাদের কি কি সত্য সব মেনে নিচ্ছি। আর কেউ বলছে ইরান আরো বেপরোয়া হবে এবং হরমুজ আরো আটকে রাখা হবে। আপনার বিশ্লেষণটা একটু শুনি। ইরানের প্রধান তেল ক্রেতা চীন, যেটা আপনি বললেন 80% তেল বাই করে চীন। চীনের বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে গেলে বৈশ্বিক আর্থিক বাজারে ঝুঁকি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এটা স্বীকার করেছেন। তার প্রকাশ্যে কঠোর ভাষা থাকলেও আমার মনে হয় ক্লাসিক ট্রাম্প নেগোশিয়েটিং টুল। এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে, জিতেও হেরে গেছে। এখন আমেরিকা চাচ্ছে একটা সম্মানজনক এক্সিট। সম্মানজনক এক্সিট করার জন্য সে বারবার এই হুমকি দিচ্ছে, সেই হুমকি দিচ্ছে, বলে যে ডি-ডে ইকোনমিক স্যাংশন এগুলো বলছে। কিন্তু আলটিমেটলি এগুলো খুব একটা কাজ হবে না, বরঞ্চ আমেরিকাই ক্ষতিগ্রস্ত করবে। যে প্রসেসে এখন প্রেসিডেন্ট চিন্তা করছেন যে, কিংবা আমাদের ট্রেজারি সেক্রেটারি চিন্তা করছেন যে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কাবু করা যাবে, এটি তো লম্বা সময়ের ব্যাপার, 1 বছরও লাগতে পারে এটি ফল দিতে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় এই যে এই 1 বছর ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে, এখন যেটা পুশ করা হচ্ছে এটা দিয়ে আমার মনে হয় না কোনো কাজে আসবে, তার কারণ তাদের ট্রেডিং পার্টনার ইজ ভেরি লিমিটেড। চায়না ইজ দ্য বিগেস্ট, দেন উই হ্যাভ দ্য জিসিসি কান্ট্রিগুলো, তাদের সঙ্গে ওমান বলেন বা নেইবারিং কান্ট্রি বলেন, পাকিস্তান বলেন। সো এখন যদি ইরান যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সঙ্গে ট্রানজাকশন নাও হয়, still they could bypass the US dollar and they could use something else. They could use the yuan or some other currency to continue their trading. অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একেবারে শ্বাসরোধ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখন ইরানকে দেয়া হচ্ছে। কেউ পক্ষে বিশ্লেষণ করছেন যে এতে ইরান নত হয়ে যাবে, আমেরিকাকে এসে বলবে হ্যাঁ বলো তোমাদের কি কি সত্য সব মেনে নিচ্ছি। আর কেউ বলছে ইরান আরো বেপরোয়া হবে এবং হরমুজ আরো আটকে রাখা হবে। সব মিলে মানে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য আমেরিকার নিজের নাক না কাটতে হয়, এমনটা আশঙ্কা অনেকে বলছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনি। আপনি থ্যাংক ইউ জয় ভাই। মানে ক্লাসিক ট্রাম্প, আপনি যেভাবে বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আল জাজিরাকে বলেছেন ইরান কখনো আলোচনায় ফিরবে, সে বিষয়ে তার কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়োও করছেন না। এবং একই সঙ্গে তিনি দাবি করছেন সামরিক অর্থনৈতিক 2 ধরনের চাপ কার্যকর হচ্ছে। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতির উপর চাপ বাড়িয়েছে এবং এটা ঠিক যে আপনি যদি রিসেন্টলি যেটা দেখেন ইরানি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে এবং এতে ইরানের খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু আমি বলবো যে আমি তাড়াহুড়ো করছি না, এটি মূলত একটি দল কষাকষির কৌশল। এর মাধ্যমে ট্রাম্প বোঝাতে চাইছেন যে সময় তার পক্ষে, কিন্তু বাস্তবে সময় পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষেও নয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম, বাজেট ঘাটতি, প্রতিরক্ষা ব্যয়, মার্কিন ভোটারদের জীবনযাত্রা ব্যয় বাড়তে পারে। আপনারা জানেন অলরেডি ন্যাশনাল ডেট $40 ট্রিলিয়ন এক্সিড করে গেছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের প্রধান তেল ক্রেতা চীন, যেটা আপনি বললেন 80% তেল বাই করে চীন। চীনের বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে গেলে বৈশ্বিক আর্থিক বাজারে ঝুঁকি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এটা স্বীকার করেছেন। তার প্রকাশ্যে কঠোর ভাষা থাকলেও আমার মনে হয় ক্লাসিক ট্রাম্প নেগোশিয়েটিং টুল। ট্রাম্প বলেছেন তার তারা নেই, কিন্তু অর্থনীতি, তেলের বাজার এবং নগর নির্বাচন, এই তিনটি তাদের নিজস্ব গতিতে চলছে এবং ট্রাম্পের তারা আছে একটা মধ্যবর্তী তাড়াতাড়ি এই টেকনিকের মাধ্যমে সে একটা নেগোশিয়েটিং টেবিলে এসে এখন নেগোশিয়েট চলছে। আপনি জানেন যে ব্যাকলাইনে জাসিমুনের ইরানে গিয়েছে, ও চাচ্ছে কোনো ধরনের একটা সমঝোতা। কারণ বাই অল ইন্ডিকেশন যারা সিকিউরিটি অ্যানালাইসিস করেন এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে, জিতেও হেরে গেছে। এখন আমেরিকা চাচ্ছে একটা সম্মানজনক এক্সিট এবং সম্মানজনক এক্সিট করার জন্য সে বারবার এই হুমকি দিচ্ছে, সেই হুমকি দিচ্ছে, বলে যে ডি-ডে ইকোনমিক স্যাংশন এগুলো বলছে। কিন্তু আলটিমেটলি এগুলো খুব একটা কাজ হবে না, বরঞ্চ আমেরিকাই ক্ষতিগ্রস্ত করবে। এবং তার ফলাফল আপনি এটা নিয়ে আপনারা আলাপ করবেন পরে, যে আভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলে সেটা পড়ছে যে যুদ্ধ বিভিন্ন জায়গায়, যে ট্রাম্পের যে মানে অ্যাকসেপ্টেবিলিটি, যে ফেভারেবিলিটি রেটিং কমে যাচ্ছে,
আমেরিকার জনগণ কিন্তু ওভারঅল এটা লাইকও করছে না। এই যুদ্ধ ইরানের সাথে তো আমেরিকা নিজের জন্য করছে না, ইসরায়েলের জন্য করছে। অনেকে এটা প্রশ্ন করছেন যে এটা কি ঠিক হচ্ছে কিনা। সেই প্রেক্ষাপট নিয়ে আপনি হয়তো ডেমোক্রেটিক আরেকটা সেগমেন্টে আলাপ করবেন, হয়তো ডেমোক্রেটরাও একটা পজিশন নিয়েছে যে তারা আস্তে আস্তে ইসরায়েল মুখী নীতি থেকে অনেক দিকে চলে আসতেছে। বিভিন্ন ধরনের জরিপ যেটা বলতেছে পিউ এবং স্বীকৃতভাবে বলতেছে যে ভোটার জনগণ আস্তে আস্তে ইসরায়েল থেকে অন্যদিকে সরে যাচ্ছে। কিন্তু এখনো ডেমোক্রেটিক লিডারশিপ যারা ওয়াশিংটন বেস তারা এখনো ইসরায়েলের পক্ষে আছে। কিন্তু আমেরিকার একটা যেহেতু গণতন্ত্রের দেশ, সাধারণত শুরু হয় জনগণ দিয়ে, ভোটার দিয়ে, তারপর আস্তে আস্তে এটা উপরে নেতার উপরে এটা প্রভাব পড়ে। কিন্তু এক্স্যাক্টলি অপোজিট থিং হ্যাপেন্স মানে আদার কান্ট্রিজ। আমরা যদি বাংলাদেশের ঘটনায় বলি, নেতৃত্ব চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা আমেরিকার কিন্তু এরকম নয়। ব্যাপারটা আমেরিকাতে গ্রাসরুট থেকে চেঞ্জ হয়। আপনারা জানেন যে আমেরিকান ভোটাররা, ইয়াং ভোটাররা যারা কনসিয়াস রিগার্ডলেস অফ দ্য রিলিজিয়ন, আরব, মুসলিম, তারা একটা পজিশন নিয়েছে গাজার সম্পর্কে যে গণহত্যার ব্যাপারটা, জেনোসাইড শব্দটা অনেকেই বলতেছে, আগে যেটা অনেকেই বলতো না। তো এই ব্যাপারগুলো দিয়ে আমি মনে করি না ডোনাল্ড ট্রাম্পের হাতে অনেকটা কার্ড আছে, সে প্লে করতে পারে। কথা পৌঁছে দিয়ে ছাড়াচ্ছে এবং সেটা করে মনে করছে সে নেগোশিয়েটিং টেবল। সে যখন ব্যবসা করতো সে মানুষকে লসেটের ভয় দেখাতো। সে এখন লসেটের ভয় দিবে কি? সে ট্যারিফের ভয় দেখায়, ইকোনমিক স্যাংশনের ভয় দেখায়। আমার মনে হয় এগুলো কোনো কাজ করবে না। আমেরিকা কড়া একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে এবং কার্যকর করছে। সেই জায়গায় ইরান পাল্টা যেটি করবে, তাদের হাতে একটাই অস্ত্র, যেটাই করুক হরমুজ বন্ধ। সেখানে হামলা চালালে হরমুজ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলে হরমুজ বন্ধ, ক্ষতিপূরণ দেওয়া না হলে হরমুজ বন্ধ। তাদের হাতে একটা বড় অস্ত্র আছে। যে প্রসেসে এখন প্রেসিডেন্ট চিন্তা করছেন যে, কিংবা আমাদের ট্রেজারি সেক্রেটারি চিন্তা করছেন যে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কাবু করা যাবে, এটি তো লম্বা সময়ের ব্যাপার, 1 বছরও লাগতে পারে এটি ফল দিতে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় এই যে এই 1 বছর ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে, আমেরিকা সেই, শুধু আমেরিকা নয় পুরো পৃথিবী বিশ্বই সেই অর্থনৈতিক সংকট বহন করার মতো সক্ষমতা আছে? আর যদি না থাকে, একটা আলোচনা থাকা দরকার ছিল। সেই আলোচনার ট্র্যাকে কি আমেরিকা আছে, নাকি আমেরিকা পুরোপুরি আলোচনা বন্ধ করে দিয়েছে? Well, thank you. আপনি এখন ইকোনমিক এমবার্গো যেটা বলতেছিলেন, we applied this to Russia previously, আপনি যদি খেয়াল করে থাকেন। So it didn't work out. রাশিয়ার সঙ্গে কিন্তু এটা কাজ হয়নি, ঠিক আছে? So China is been under economic sanction for a long time from the European Union, from the United States in many different level. So their currency went down, their economy also went down. So we know all these things, but it's still এখন যেটা পুশ করা হচ্ছে এটা দিয়ে আমার মনে হয় না কোনো কাজে আসবে। তার কারণ তাদের ট্রেডিং পার্টনার ইজ ভেরি লিমিটেড। চায়না ইজ দ্য বিগেস্ট, দেন উই হ্যাভ দ্য জিসিসি কান্ট্রিগুলো, তাদের সঙ্গে ওমান বলেন বা নেইবারিং কান্ট্রি বলেন, পাকিস্তান বলেন। সো দেন এখন ব্রিক্স কান্ট্রিগুলো দে উইল অলসো কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইরান। সো ব্রিক্স কান্ট্রিগুলো যদি তার সঙ্গে থাকে, এখন যদি ইরান যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সঙ্গে ট্রানজাকশন নাও হয়, still they could bypass the US dollar and they could use something else. They could use the yuan or some other currency to continue their trading. And they also have a huge reserve of gold. But এই মুহূর্তে আমাদের কি হবে? Because forget about Iran, they are used to, they are survive another year, another 2 years, because their domestic consumption and production is also, they used to this kind of lifestyle maybe for a long time. So কিন্তু আমাদের যেটা হবে কি দেখেন, এখন মুহূর্তে আমরা জানি যে বন্ড প্রাইস ইজ গোয়িং আপ এন্ড ইটস গোইং টু হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। আমরা জানি যে লাস্ট উইকে আমাদের কমার্স সেক্রেটারি হি ইজ ট্রাইং টু বাই ব্যাক দ্য বন্ড টু স্টেবিলাইজ দ্য মার্কেট, স্টক মার্কেট। আমাদের ইনফ্লেশন ইজ গোয়িং আপ। আপনি যদি এখন ওয়াইয়ের দিকে তাকান, ইসরায়েল স্টেট, আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্টেট, সেখানে কিন্তু there is going to be flip of সিনেট, এবং সেখানে যদি একটা সিনেট ফ্লিপ হয়, কয়েকটা কংগ্রেসম্যান যদি ফ্লিপ হয়, it would be a disaster for Republican Party in the long run. Even জেডি ভ্যান্সের জন্য 2028 সে যখন রান করবে, it could be disaster for him. So domestically Trump is losing big time. সে চায় না কোনোভাবে, midterm is right there around the corner. So we are losing. So Ohio, federal, CPI, we already crossed $40 trillion of our debt, and we have to pay 25-30% of our GDP, I mean our budget for the paying the interest. It cannot sustain. So there's a lot of difficulties Trump বা Republican Party কিন্তু ফেস করবে। So এটা যদি মিড টার্ম ইলেকশনে ভোটাররা যদি they're paying really close attention
because even real estate, they're not selling their corn and soybean in a good price যেটা আগে তারা বিক্রি করতে পারতো. So there's a huge things going on in domestically. So Trump should focus on here, and তার উচিত হবে তাদের যে অ্যাডভাইজার আছে, you know what, sit down with the Iran and just open the Hormuz, do the real business, sell more goods to the, you know, real যেটা মিডল ইস্টে তারা যে পরিমাণ আমাদের বিজনেস, we don't sell anything to the Israel. Israel is simply taking advantage আমাদের monetary policy, আমাদের থেকে পুরো billions of dollars আমরা জানি, we know the statistics, every year taking tens of 20 billions of dollars. কিন্তু আলটিমেটলি যদি বিজনেস, যদি ট্রাম্প যদি আসলে যদি বিজনেসম্যান হয়ে থাকে, যদি সে যদি ট্রানজাকশনাল পার্সন হয়ে থাকে, তখন we sell and buy more goods from the GCC country, from the Saudi, from all those countries than Israel. Israel will be secured, but we don't have to go through this way. There's an alternate way, there's a better way. Trump should understand this. Trump has no other time to come back to the power. He doesn't need to. This is it. So she যদি কোনো কিছু decide করে for the sake of the peace and prosperity for the Middle East and for the United States, he should back up and find the real peace and solution.